প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমাদের যে বিষয়টি আমরা গত ক্লাসে পড়াচ্ছিলাম সেটি ছিল রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ নামক একটি প্রবন্ধ। সেই প্রবন্ধে আমরা মাত্র একটু শুরু করেছিলাম, কিন্তু পুরো ক্লাসটি জুড়ে আমরা রেখেছিলাম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন এবং তার কর্মের যে স্বীকৃতি এবং তার যে অনুপ্রেরণা আমাদের বাঙালি জীবনে, সেই বিষয়টি ছিল আমাদের গত ক্লাসের মূল আলোচনার বিষয়। আজকে আমরা সরাসরি তার গদ্যটিতে চলে যাব। আমরা এত অল্প পড়িয়েছিলাম গত ক্লাসে মূল গদ্যের, সেই গদ্যটির সেই অল্পটুকু অংশ থেকে শুরু করে আজকে আমরা গদ্যটির একটা বড় অংশ চলে যাব এবং এরপরে আমরা পরবর্তী ক্লাসে আরেকটি ক্লাস রাখবো এই গদ্যটির জন্য। তো আমরা আশা করি সকলে ক্লাসটিতে মনোযোগ দিবে। আমরা এখনই পড়া শুরু করছি। তো বরাবরের মতন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি আমাদের লেখাগুলো একটু মন দিয়ে দেখার জন্য। তবে তোমরা অবশ্যই আমার এই ক্লাসটি যখনই করবে তখন তোমরা অবশ্যই ক্লাসের শেষে ক্লাসের সাথে অবশ্যই তোমরা গদ্যটি পাশে রাখবে। তো আশা করি আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা একটু মূল গদ্যটায় আমরা চলে যাব। আমরা আগের ক্লাসে যেটুকু পড়েছিলাম সেটা এত কম, তো আমরা একদম শুরু থেকেই আবার শুরু করছি। একটু দ্রুত পড়ব প্রথম অংশটা যেটুকু পড়েছিলাম। গৃহ বলিলে একটা আরাম বিরামের শান্তি নিকেতন বুঝায়, যেখানে দিবাশেষে গৃহী ক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে। গৃহ গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম হইতে রক্ষা করে। পশু পক্ষীদেরও গৃহ আছে, তাহারাও স্ব স্ব গৃহে আপনাকে নিরাপদ মনে করে। তো আমরা এই গদ্যটির শুরুতে একটা খুব সাধারণ একটা মানে বিবরণ বা একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি যে আসলে ঘর বলতে আমরা কি বুঝি। মানুষ যেখানে শান্তির জন্য আরাম আয়েশের জন্য যেখানে থাকেন সেটাকে আমরা গৃহ বলে থাকি। আর এই ঘর আমাদেরকে রোদ বৃষ্টি এবং ঠান্ডা থেকে রক্ষা করে। মনে রাখবে, পশু পাখি নামক পৃথিবীর সকল প্রাণীরই একটা কোনো না কোনো একটা ঘর আছে, তারাও নিজের ঘরকে নিরাপদ মনে করে। পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না, সম্ভবত সেইরূপ গৃহ ছাড়িয়া কতকদিন বিদেশে না থাকিলে গৃহ সুখ মিষ্টি বোধ হয় না। এটা খুব সুন্দর একটা যুক্তি যে মানুষের পানির পিপাসা না থাকলে যেমন করে তার পানি খেতে ভালো লাগে না, তেমনি তুমি ঘর থেকে অনেকদিন বাইরে না থাকলেই তুমি কখনোই বুঝবে না ঘরের মর্ম কি জিনিস। তো আমরা এখানে দেখি যে পরবর্তী লাইনে বলছে, পুরুষেরা যদিও সর্বদা বিদেশে যায় না, তবুও সমস্ত দিন বাহিরে সংসার ক্ষেত্রে থাকিয়া অপরাহ্নে গৃহে ফিরিয়া আসিবার জন্য উৎসুক হয়, বাড়ি আসিলে যেন হাফ ছাড়িয়া বাঁচে। দেখো, প্রতিটা পুরুষ মানুষ যে বিদেশে থাকে তা নয়, কিন্তু তিনি সারাদিন যে কাজের মধ্যে থাকেন, যে গৃহস্থালী কিংবা তার জীবিকার জন্য বাইরে থাকেন, তখনও তার মন ঘরে আসার জন্য উৎসুক থাকে কখন তিনি ঘরে আসবেন, বাড়ি আসলে যেন তিনি হাফ ছাড়িয়া বাঁচেন। তো একটু পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখন আমরা পরবর্তী অংশে চলে আসি। এখন আমাদের গৃহ সম্বন্ধে দুই একটি কথা বলিতে চাই। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ ভারত নারী গৃহ সুখে বঞ্চিতা। এটা একটু আমরা একটি বড় আগের ক্লাসে বলেছি, এটা সাধু ভাষায় রচিত। তো বলেছে আমাদের সামাজিক অবস্থার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখি অধিকাংশ ভারত নারী গৃহ সুখে বঞ্চিতা। আমরা ভারত শব্দটিকে একটি বিস্তৃত অর্থে দেখব, কারণ রোকেয়া যে সময় জীবিত ছিলেন তখন ভারত ছিল অবিভক্ত, সুতরাং বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলো সবে একটা দেশের অংশ ছিল। তো সেই অর্থে এখানে ভারত নারী বলতে তিনি সমগ্র ভারতবর্ষের নারীদেরকে বুঝিয়েছেন। অধিকাংশ ভারত নারী গৃহ সুখে বঞ্চিতা। ঘরের সুখ কি জিনিস, গৃহের সুখ কি জিনিস তারা সেটা পায় না। যাহারা অপরের অধীনে থাকে, অভিভাবকদের বাটিকে আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নাই, গৃহ তাহাদের নিকট কারাগার তুল্য বোধ হয়। যারা অন্যের অধীনে থাকে আর অভিভাবকদের বাড়িকে, বাটি মানে বাড়ি, বাড়িকে আপন ভবন বা আপন ঘর মনে করতে যাহাদের অধিকার নাই, গৃহ তাহাদের নিকট কারাগার তুল্য বোধ হয়। তিনি বলছেন যে যেহেতু আমরা দেখি যে অধিকাংশ নারীর জীবনে, বা বলতে পারে প্রায় সব নারীর জীবনের একটা
চক্র এরকম যে এটা আমাদের ভারতবর্ষের প্রাচীন একজন মনীষী, তার নাম হচ্ছে মনু। মনু সংহিতা, তার যে আদি মানব বা আদি পুরুষ বলা হয় যাকে, তার একটা গ্রন্থ আছে বা তার নিয়ম নীতি অনুযায়ী সেখানে মনু সংহিতা আছে, যেখানে বলা হচ্ছে যে একটি নারী তার জন্মের পর সে থাকে বাবার অধীনে, সে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন থাকে সে স্বামীর অধীনে, আর যখন সে পূর্ণবয়স্ক হয় তার স্বামী মারা যায় তখন সে থাকে পুত্রের অধীনে। আর এই যে তার মানে তার নিজের কোনো স্বাধীনতা নেই। তো যারা অপরের অধীনে থাকে তারা কখনো নিজের ঘরকে নিজে মানে অভিভাবকদের ঘরকে কখনো নিজের ঘর মনে করার যে অধিকারই না থাকে, ঘর তাদের কাছে আসলে কারাগারের মতোই মনে হয়। পারিবারিক জীবনে যে সুখী নহে সে নিজেকে পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহসী নহে, তাহার নিকট গৃহ শান্তি নিকেতন বোধ হইতে পারে না। যে পারিবারিক জীবনে এখানে একটা কথা বলছে, তিনি অধিকাংশ বলেছেন কিন্তু তিনি এটা বলেন না সকলের ক্ষেত্রে। অধিকাংশের ক্ষেত্রে যারা পারিবারিক জীবনে যারা সুখী নহে সে নিজেকে পরিবারের একজন বলে গণ্য বলিয়া মনে করিতে সাহসী নয়, যে নিজেকে পরিবারের একজন মনে করতে পারে না, তার কাছে ঘর কখনো শান্তির জায়গা হতে পারে না। কুমারী, সধবা, বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থাই শোচনীয়। এই যে কুমারী কিংবা সধবা, অর্থাৎ যাদের স্বামী আছে, বিধবা স্বামী নেই, তাদের কারোর অবস্থায় আসলে ভালো না, তারা প্রত্যেকেই শোচনীয়। প্রমাণস্বরূপ কয়েকটি অন্তঃপুরের একটু নমুনা দিতেছি। মনে রাখবা, রোকেয়া সাখাওয়াত হোসেন সবকিছুতে কিন্তু একটা উদাহরণ দিয়ে তিনি কথা বলেন, একটা নমুনা কিন্তু তিনি দিবেন। এরূপে অন্তঃপুরের পর্দা উঠাইয়া ভিতরের দৃশ্য দেখাইলে আমার ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন, সন্দেহ নাই। আমরা যখন এখন এই অন্তঃপুরের পর্দা অর্থাৎ ঘরের ভিতরে যখন আমরা প্রবেশ করব, তখন আমাদের ভ্রাতৃগণ, ভ্রাতৃগণ মানে কি ভাইয়েরা, মানে আমাদের পুরুষেরা অত্যন্ত ব্যথিত হইবেন, সন্দেহ নাই। এখন পুরুষেরা হয়তো মনে কষ্ট পেতে পারেন। এখন আমরা অন্তঃপুরের পর্দা উন্মোচন করতে চাই, অর্থাৎ প্রত্যেকটা ঘরের ভিতরে বা কয়েকটি ঘরের নমুনা যিনি দিচ্ছেন আমাদের, সেগুলোর অবস্থা কি, নারীর অবস্থানটা কি, সেটা তিনি দেখাতে চাচ্ছেন। আমরা একবার বেহারে, বেহার মানে কি আসলে, বেহার মানে বর্তমান ভারতের বিহার রাজ্য। আমরা একবার বেহারে জামালপুরের নিকটবর্তী কোন শহরে বেড়াইতে গিয়েছিলাম। সেখানে আমাদের জনৈক বন্ধুর বাড়ি আছে। সে বাড়ির পুরুষের সহিত আমাদের আত্মীয় পুরুষদের বন্ধুত্ব আছে বলিয়া শরাফত উকিলের বাড়ির স্ত্রীলোক দিগকে দেখিতে আমাদের আগ্রহ হয়। তাহলে যে বাড়িতে তারা বেড়াতে গেলেন তার পাশের বাড়ির পুরুষ যিনি, তার নাম হচ্ছে শরাফত উকিল, তিনি তার বাড়ির স্ত্রীলোকদের দেখতে আমাদের খুব আগ্রহ হয়। তো এই আগ্রহর কারণটা কি আসলে, এই আগ্রহর কারণটা কি, এখন আমরা প্রত্যেকটা লাইন খেয়াল করব, খুবই গুরুত্বপূর্ণ এই প্রবন্ধটির জন্য লাইনগুলো। দেখিলাম মহিলা কয়টি অতিশয় শান্ত শিষ্ট মিষ্টভাষিনী, যদিও কুপমণ্ডুক। তাহারা আমাদের যথোচিত অভ্যর্থনা করিলেন। তারা দেখলো যে বাড়ির মহিলারা, ওই বাড়ির অর্থাৎ শরাফত উকিলের বাড়ির মহিলারা তাদেরকে দেখে খুবই ভালো মনে হলো এবং তারা তাদেরকে খুব সুন্দর করে কথা বলে আপ্যায়ন করলেন, অভ্যর্থনা করলেন। কিন্তু তারা কুপমণ্ডুক। কুপমণ্ডুক শব্দের এমনিতে আক্ষরিক অর্থ আমরা বলি যে কুয়োর ব্যাঙ, কিন্তু কুপমণ্ডুক হচ্ছে স্বল্প জ্ঞানী, তাদের জ্ঞান খুব কম। কাদের কম? ওই যে শরাফত উকিলের বাড়ির মহিলাদের। সেখানে শরাফতের পত্নী হাসিনা, আমরা দেখি যে পত্নী হাসিনার কথা বলা হচ্ছে। তো এরপরে আমরা দেখি যে পত্নী হাসিনা হচ্ছে শরাফত উকিলের বোন। আর বাকি সম্পর্কগুলোর কথা আসি। হ্যাঁ, ভগ্নী জমিলা, ভগ্নী জমিলা, জমিলার কন্যা ও ভাতৃবধূ প্রভৃতি উপস্থিত ছিলেন। অর্থাৎ ওই শরাফত উকিলের স্ত্রী, ভগ্নী এবং তার ভাইয়ের মেয়ে এবং পুত্রবধূ প্রত্যেকে বাড়ির নারীদেরকে তিনি সেখানে উপস্থিত ছিলেন। অতঃপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম, তখন তিনি বলিলেন যে তাহারা কোনো কালে বাড়ির বাহির হন নাই, ইহাই তাহাদের বংশগৌরব। পাশের অর্থাৎ তাদের বাসায় যাইতে অনুরোধ করলে, একটা মানুষ মানুষকে তো দাওয়াত করে বা আমন্ত্রণ করে আমাদের বাড়িতে আসবেন, কিন্তু তারা বললো যে তারা কোনো কালে মানে জন্মের পর থেকে কখনো তারা বাড়ির বাহির হন নাই। এটা খুবই অদ্ভুত ব্যাপার যে একটা মানুষ তার জন্মের পর থেকে ঘরের বাহির হন নাই।
এটাই নাকি তাদের বংশ গৌরব। কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই। মানে কখনো তারা গাড়ি মানে ঘর থেকে বের হনে মানে জগতের সকল অভিজ্ঞতায় থেকেই কিন্তু তারা এখন বঞ্চিত। আমি সবিস্ময়ে বলিলাম, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুর বাড়ি যান কি রূপে? একটা খুবই মানে খুব সাধারণ একটা প্রশ্ন। আপনার ভাতৃবধূ আসিলেন কি করিয়া? আপনার যে ভাইয়ের বউ এখানে আসলো সে কিভাবে আসলো? জমিলা উত্তর দিলেন, ইনি আমাদের আত্মীয় কন্যা, এ পাড়ায় কেবল আমাদেরই গোষ্ঠীর বাড়ি পাশাপাশি দেখিবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এরা সকলে আত্মীয়, মানে পাশাপাশি ঘর, অর্থাৎ মামাতো চাচাতো ভাই বোনের মধ্যে বিয়েগুলো হচ্ছে এবং তারা কেউ বাড়ি ছেড়ে কোথাও যেতে হয়নি। তাহলে এই বলিয়া তিনি আমাকে অন্য একটি ঘরে লইয়া গিয়া বলিলেন, এই আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো। দেখেছো, পাশাপাশি মেয়ের বাড়ি, মানে মেয়ের শ্বশুর বাড়ি কিংবা নিজের বাড়ি, আবার তার বোনের বাড়ি। তিনি আমাকে একটি অপ্রশস্ত গলির ভিতর দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লইয়া গেলেন, তার সকলগুলি কক্ষ দেখাইলেন। কক্ষগুলি অসূর্যম পশ্য বলিয়া বোধ হইল, অর্থাৎ এই কক্ষগুলিতে সূর্যের আলো পর্যন্ত এসে পৌঁছায় না, এরকম এক একটা কক্ষ। অতঃপর একটি দ্বার খুলিলে দেখিলাম অপরদিকে হসিনার পুত্রবধূ আছে। জমিলা বলিলেন, দেখিলে এই দ্বারের ওপার্শ্বে আমার ভাইয়ের বাড়ি, এ পার্শ্বে আমার বাড়ি, ও কক্ষে বধূ থাকেন বলিয়া এই দ্বারটি বন্ধ রাখি। কি অদ্ভুত ব্যাপার ছিল যে এই ঘরে বউ থাকে বলে ঘরের দরজা সবসময় বন্ধ রাখে। আমাদের সওয়ারির দরকার হয় না কেন তা এখন বুঝিলে? অর্থাৎ আমাদের ঘোড়ার গাড়ি বা কোনো গাড়িতে ওঠার প্রয়োজন কেন হয় না এখন বুঝেছে। কারণ ঘর আত্মীয় স্বজনের ঘর যখন সব কাছাকাছি, বিবাহ যখন নিজের আত্মীয়র মধ্যে, তাহলে কে কোথায় আর যাবে? এই রূপে সকল বাড়ি প্রদক্ষিণ করা যায়। পুরো বাড়িটাই এরকম। এবং উনি একটা ধারণা দিলেন যে বিহারের মুসলিম পরিবারের বাড়িগুলোর মধ্যে এরকম একটা রেওয়াজ প্রচলিত আছে যে এরা ঘরের বাইরে যান না কিংবা এদের আত্মীয়দের মধ্যে বিবাহ হন বলে এরা কখনোই ঘোড়ার গাড়ি কিংবা অন্য কোনো গাড়িতে পর্যন্ত ওরা চলার প্রশ্নে আসে না। এখন আমরা দেখি যে বলা হচ্ছে যে পাঠিকা কি মনে করেন যে হাসিনা বা জমিলা গৃহে আছেন? এখন আপনারা বলেন যে হাসিনা এবং জমিলা যে দুইটা ঘরের কথা বললাম, যে তারা কি ধরনের ঘরে তারা থাকে? তারা কি ঘরে আছে? অবশ্য না। কেবল চারি প্রাচীরের ভিতরে থাকিলে গৃহে থাকা হয় না। এদেশে বাসর ঘরকে কোহবর বলে, কিন্তু কবর বলা উচিত। এখানে খুব একটা মারাত্মক কথা বলেছেন। এই কোহবর শব্দের একটা ফার্সি শব্দের অর্থ তো কল্পনার স্বর্গ। এদেশে বাসর ঘরকে অনেকে, মানে বিবাহের এই ঘরকে অনেকে এটা কল্পিত স্বর্গ মনে করেন, কিন্তু আসলে নারীদের জন্য এটা আসলে একটা কবর, কবর বলা উচিত। বাড়িখানা তো শরাফতের, সেখানে যেমন এক পাল ছাগল আছে। খুব মারাত্মক কথা খেয়াল করো, যে বাড়িতে শরাফতের বাড়িতে দেখো সেখানে যেমন এক পাল ছাগল আছে, হংস কুক্কুট আছে, মানে হাঁস আছে, মুরগি আছে, সেইরূপ একদল স্ত্রীলোকও আছেন, অথবা স্ত্রীলোকদিগকে বন্দিনী বলা যাইতে পারে। এখন হয়তো তোমার কাছে কথাটা, বিশেষ করে আমার শিক্ষার্থীদের কাছে এই বিষয়টা খুবই অদ্ভুত লাগছে। আসলে এখনকার সময় হয়তো সেরকম নয়, এটা যে সময়ের কথা বলছি সেই সময় স্ত্রীলোকদের অবস্থা এরকমই ছিল। তাহলে তাদেরকে তিনি তো, নারীদেরকে যে ঘর, আসলে এটা মানে এই লাইনটা অত্যন্ত মানে এই বিষয়টা নিয়ে একটা লেখা আমি পড়েছিলাম। সেখানে একজন মানে বলছেন যে আসলে মেয়েদের যখন বলা হয়, একজন নারী, বিবাহিত নারীকে যখন বলা হয় আপনার বাড়ি কোথায়, তখন তিনি উত্তর কিন্তু খুব সহজে দিতে পারেন না। তিনি নয় নির্বিচারে বলে ফেলেন তার শ্বশুর বাড়ি, অথবা অন্য কেউ সংকোচ করে বলেন কোন বাড়ি, বাবার বাড়ি নাকি শ্বশুরের বাড়ি। কিন্তু খেয়াল করে দেখো, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, কিন্তু নিজের বাড়ি বলে কিছু নাই। তাহলে এখানে বলছেন যে যেমন বাড়িতে এক পাল ছাগল আছে, হাঁস আছে, কুকুর আছে, তেরকম করে স্ত্রীলোকও আছেন। তাহলে বাড়িতে তাদেরকে একটা কক্ষে বন্ধ রাখা হয়। এটা কেন বলা হচ্ছে? যখন রীতি ছিল স্ত্রীলোকরা ঘরের বাইরে একদম যেতে পারতো না, তাহলে স্ত্রীলোকরা এখানে বন্দিনী।
সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি, মানে পুরুষরা মনে করে ঘরটা কেবল আমার। পরিবারস্থ অন্যান্য লোকেরা তার আশ্রিতা। মালদহে, পশ্চিমবঙ্গের একটি জায়গা, মালদহে কয়েকবার আমরা এক বাটিতে যাতায়াত করিয়াছি। গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই। কলিমের স্ত্রীতে কখনো হাস্যমুখী দেখি নাই। কারণটা কি? তাহার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। কেন তার এই মুখখানি কারণ একটা এই সহানুভূতি কেন হতো? ইহার কারণ এই, কয় বছর অতীত হইল কলিম, এখন দেখো একটা আরেকটা অদ্ভুত ব্যাপার আমরা দেখব যে কি বলছেন তিনি, যে কয়েক বছর গত হলো, দুঃখিত আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, সাধারণত বলছি যে তার এই কলিমের বাড়িতে তার বাড়ির মহিলাকে বা তার স্ত্রীকে দেখে তাদের খুব খারাপ লাগতো। কেন? তার চেহারা এক ধরনের বিষণ্ণতা ছিল। তার কারণটা কি? ইহার কারণ এই, কয় বছর অতীত হইল কলিম স্বীয় ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছে। তো ভাইরা ভাই মানে স্ত্রীর বোনের স্বামী, তো বলছে যে যে তার ভাইরার সাথে তার ঝগড়া হয়েছে, তাহার ফলে কলিমের ভগ্নী স্বীয় ভগ্নীর সহিত দেখা করিতে পারে না। কি অদ্ভুত ব্যাপার, ভাইরা ভাইরা ঝগড়া লেগেছে কিন্তু দুই বোনের মধ্যে আর দেখা করতে পারছে না। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না, আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন। হায় বাটি যে কলিমের, খেয়াল করে দেখ, খুব ট্র্যাজিক কিন্তু কথাটা। মানে যখন ধরো দুটো বোন বিয়ে হয়েছে, কাছাকাছি বাড়ি, অথবা কিন্তু দুটো বোনের স্বামীর মধ্যে ঝগড়া হলেই তারা স্ত্রীদেরকে পর্যন্ত একে অপরের বাড়িতে যেতে দেয় না, অথচ তারা কিন্তু বোন, বোন হয়েও বোনের পর হয়ে যায়। তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না। অবশ্য ওদিকে ও বাটিখানা সলিমের, আবার অন্যদিকে বাড়িটা হচ্ছে সলিমের, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। একইভাবে, কারণ এই দুই পুরুষ যদি মিলিত না, দুই পুরুষ যদি আহ সম্মিলিত ভাবে তাদের মধ্যে কি বলা যায় একটা বন্ধন তৈরি না হয়, তারা যদি পূর্ববর্তী ঝগড়া ভুলে না গিয়ে তারা যদি একত্র না হতে পারে, তো তাদের স্ত্রীরাও কিন্তু তাদের মধ্যে সম্পর্ক রাখতে পারছে না। বলা বাহুল্য কলিমের স্ত্রীর অন্য বস্ত্র বা অলংকারের অভাব নাই। এটা বলা বাহুল্য, কলিমের স্ত্রী কিন্তু কোনো অন্য বস্ত্র অলংকারের অভাব নাই। বলি অলংকার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে? দেখো আবার এটা বলছি যে কলিমের স্ত্রী কিন্তু কোনো কিছুর অভাব নাই, তার অন্ন আছে, বস্ত্র আছে, অলংকারের অভাব নেই। কিন্তু অলংকার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে? তাদের বাবা মা নাই, তাদের মধ্যে দুইটা বোনের যে সম্পর্ক ছিল, এই দুই বোনের মধ্যে সম্পর্ক এখন কি এটা ওই অলংকার দিয়ে তারপর খাদ্য দিয়ে বস্ত্র দিয়ে কি সেটা ভুলানো সম্ভব যে দুই বোনের মধ্যে দেখা হচ্ছে না? শুনিলাম তিনি সপত্নী কণ্টক হইতে বিস্মুক্ত নহে, এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয়। আচ্ছা, তিনি সপত্নী কণ্টক হইতে, আবার কলিমের বউ আর একটা আছে, তার মানে দেখো ঘরের ভিতরে তোমার মানে সতীনও আছে, তার মধ্যে তিনি থাকবেন, কিন্তু তাকে থাকতেই হবে, কারণ এটাই তার ঘর, তার স্বামী যেমনই হোক তাকে এইটা মেনে নিতেই হবে। আমরা রমা সুন্দরীকে অনেকদিন হইতে জানি, তিনি বিধবা, সন্তান সন্ততিও নেই। রমা সুন্দরী এখানে আরেকটা চরিত্র। তিনি বলছেন তার স্বামীর প্রভূত সম্পত্তি আছে, 2-4টি পাকা বাড়িও আছে, তাহার দেবর এখন সে সকল সম্পত্তির অধীশ্বর। কি অদ্ভুত ব্যাপার, স্বামীর মানে সম্পত্তি তো স্ত্রী ঠিক করে সেটা ভোগ করতে পারছে না, তার দেবর সেটাকে ভোগ করছে। দেবরটি কিন্তু রমাকে এক মুঠো অন্ন এবং আশ্রয় দানেও কুণ্ঠিত, মানে তাকে খাওয়া এবং আশ্রয় দিতেও সে মানে কুণ্ঠিত বোধ করেন। আমরা বলিলাম ইনি হয়তো দেবর পত্নীর সহিত কোদল করেন, কোদল মানে ঝগড়া, কোন্দল করেন। এটা হতে পারে যে তিনি হয়তো দেবর স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন। একতার উপরে একজন বলে রমা সব করিতে জানে, কেবল কোদল জানে না। রমা সব করতে পারলেও কেবল কখনো ঝগড়া করতে পারে। রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে, কেবল আপনাকে পর করিতে
জানে না। তাহলে দেখো এই রমা অত্যন্ত ভালো মেয়ে, কিন্তু কারোর সাথে ঝগড়া করে না, তারপরে তার দেবর তারই স্বামীর ঘরে তাকে থাকতে দেয় না, খেতে দেয় না। এই অদ্ভুত বিষয়টা হচ্ছে পুরুষতান্ত্রিক মানসিকতার বিষয়, যে নারীকে যোগ্য সম্মান দিচ্ছে না। এত গুণ সত্ত্বেও দেবরের বাড়িতে থাকিতে পান না কেন? তিনি এত ভালো হওয়া সত্ত্বেও দেবরের বাড়িতে থাকতে তার আপত্তি কোথায়? তো এইখানে মানে বিস্ময়কর ব্যাপার যে তাহলে এটার উত্তর লেখক কি দিয়েছেন দেখো, কপালের দোষ। খুব সুন্দর করে বলেছেন। এটা আসলে একটু বিদ্রূপ করে কথাটা বলছেন যে কপালের দোষ। আমরা একটি রাজবাড়িতে দেখিতে গিয়েছিলাম, এখানে বিভিন্ন রকমের বাড়ির কথা বলছে, মানে একটা দিয়ে মানে ওই যে সরাবত উকিল দিয়ে কিন্তু তিনি সিদ্ধান্তে আসছেন না, তিনি অনেকগুলো উদাহরণ দিচ্ছেন। আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়েছিলাম, এবার তিনি চলে গেলেন একটু উচ্চ ক্লাসে, উচ্চ শ্রেণীর ঘরে চলে গেলেন। আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়েছিলাম, বাড়িখানি কবি বর্ণিত অমরাবতীর ন্যায় মনোহর, মানে একেবারে স্বর্গের মতন সুন্দর, কবি যেরকম করে একটা বাড়ির বর্ণনা করেন সেরকম একটি বাড়ি। বৈঠকখানা বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে, এদিকে সেদিকে পাঁচ সাতখানা রজত আসন শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছে। মানে রজত শব্দ তো স্বর্ণ, মানে স্বর্ণ মুদ্রিত যে আসনগুলো, রাজাসনগুলো যেন রাজাকে আহ্বান করছে। এত সুন্দর একটি বাড়ি। রানীর ঘর কয়খানাতেও দেখিলাম টেবিল টিপাই চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে, কিন্তু তাহার উপর ধুলার স্তর পড়িয়াছে। রাজা কোন কাল এসব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না। রানীর ঘর, আমরা সাধারণত রাজবাড়ি নিয়ে অনেক কিছু ভাবি, কিন্তু সে রাজবাড়ির অবস্থাটা কি দেখো, লেখক বলছেন যে সেই বাড়িতে আমরা দেখলাম যে বাড়ির অবস্থা খুবই খারাপ। বাড়িতে রানীর ঘরে ধুলাবালিতে পরিপূর্ণ, সেখানে দেখো তার যে টেবিল আছে সেখানে ধুলার স্তর পড়ে আছে। রাজা কোনো কালে এসব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না। রাজা কোনো কালে এই ঘরে আসেন বলে মনে হইল না। রানীকে দেখিয়ে আমি হতাশ হইলাম, কারণ বৈঠকখানা দেখে আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম, এই মূর্তি তার সম্পূর্ণ বিপরীত। কেন, এত সুন্দর ঘর দেখে রানী তো এরকম সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু রানীকে দেখে তিনি কেন বিস্মিত হলেন? তিনি পরমা সুন্দরী বালিকা, ঠিক আছে, পরিধানে সামান্য লাল পেরে বিলাতি ধুতি, মাথায় রুক্ষ কেশের জটা, অনুমান 15 দিন হইতে তলির সহিত চুলগুলি সাক্ষাৎ হয় নাই। মুখখানি এমনই করুণ ভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমতি বিষাদ বলিলে অত্যুক্তি হয় না। বলছে যে এমন এক নারী রানী দেখলেন যার পরনে একটা সামান্য একটা লাল পেরে ভিতরে বিলাতি ধুতি, মাথায় রুক্ষ কেশের জটা এবং এমন চুলের জট লেগে আছে যে মনে 15 দিন থেকে চুলে তেল পর্যন্ত দেয় না। তো এরকম ভাবে রানীকে কেন দেখলাম? দেখলে তাকে মূর্তিমতি বিষাদ বলে অত্যুক্তি, অত্যুক্তি মানে অতিরিক্ত বলা হয় না, মানে তাকে একটা মূর্তিমতি বিষাদ, তিনি যেন একটা দুঃখের প্রতিমূর্তি। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ। অনেকেই জানেন মানুষের চোখ হচ্ছে মনের দর্পণ, চোখ দেখলেই বোঝা যায়। রানীর নয়ন দুটিতে কি কি হৃদয় বিদারক ভাব ছিল তাহা আমি বর্ণনা করিতে অক্ষম। রানীর চোখ দেখে মানে তাতে যে হৃদয় বিদারক ভাব ছিল, এটা মানে বুঝাতে আমি অক্ষম, খুবই দুঃখজনক। আমাদের একজন বর্ষিষ্ঠ সঙ্গিনী, বয়স্ক সঙ্গিনী বললেন, তুমি রাজার রানী, তোমার এ বেশ কেন? এসো আমি চুল বেঁধে দিই। রানী উত্তর দিলেন, জানি না কি পাপে রানী হয়েছি। ঠিক কথা, অথচ লোকে রানী পদ কেমন বাঞ্ছনীয় বোধ করে। দেখো, আমরা গল্প কবিতায় যে রাজরানী, সিনেমায় যে রানী দেখি, বাস্তবে রানীরা কি ছিল সেটার প্রমাণ কিন্তু এই রোকেয়া কিন্তু তার একটা প্রবন্ধে দিয়ে দিলেন। আসলে এটা বলছি না যে সব রানীর ক্ষেত্রে এটা ছিল, কিন্তু একটা রানীর ক্ষেত্রেও যদি এটা হয় সেটাও তো কম বিস্ময়কর কথা নয়। এত অর্থ বিত্ত বৈভব সম্মান থাকা সত্ত্বেও একটা নারীর অবস্থা কতটা করুণ ছিল তখন। তো আমরা আজকে এটুক পর্যন্ত রাখি, আমাদের পরবর্তী ক্লাসে বাকিটা আমরা শেষ করব। তো আমরা আশা করি যে যে গৃহ এই প্রবন্ধটির একটু ভিতরে প্রবেশ করতে পেরেছি আজকে। তোমরা একটু মন দিয়ে পড়বা, আর অবশ্যই আমার ক্লাস করা তোমরা তো স্ক্রিনে দেখছো, আমি আসলে টেবিলে মানে কি বলে বোর্ডে লিখে লিখে দেখানোর সুযোগ নেই। তো আর এটা দেখালেও বোর্ডটা দেখা হয় না, শুধু আমাকে দেখবা হয়তো তখন। তো এই কারণে আমি স্ক্রিনটা খুব যত্ন করে শেয়ার করার চেষ্টা করি, আর আমি
বলে দিয়েছিলাম যে গত ক্লাসে যে আমাদের এই বইটি এখনো পিডিএফ আকারে আসেনি। ফলে এটাকে ছবি আকারে নিয়ে আমাকে দেখাতে হচ্ছে। তো আশা করি তোমরা বইয়ের সাথে মিলিয়ে পড়লে এটা কোনো বিষয় না। এটা পড়তে তোমাদের আসলে খারাপ লাগবে না। একটু মন দিলেই তোমরা পড়তে পারবে। আর তোমরা অনেকেই আমাদের ক্লাসগুলো দেখছো না। আমাদের কিন্তু ক্লাস বুঝা যায়। ভিউ দেখলেই বুঝা যায় ক্লাসগুলো কে দেখছো, কয়জন দেখছো। তো তোমাদের এই উপস্থিতিটা খুবই অসন্তোষজনক। তোমরা মাত্র ভর্তি হয়েছো। তোমাদের সময় কিন্তু এগিয়ে যাচ্ছে। তোমরা হয়তো ভাবছো কলেজ খুললে তোমরা অনেক ভালো পড়াশোনা আসলে এরকম নয়। পড়াশোনাটা কিন্তু চাইলে অনলাইনেই কিন্তু ভালো পড়াশোনা হচ্ছে। তোমরা একটু মন দিলেই কিন্তু তোমাদের জিনিসটা তোমরা আদায় করে নিতে পারো। তো আজকে আমরা আ এর বেশি কিছু বলছি না। আমরা আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আগামী ক্লাসে এই অধ্যায়টি শেষ করে দিব। সবাই ভালো থেকো। ধন্যবাদ।